আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়টা অনেকে স্কিপ করে, একাডেমিকেও স্কিপ করে, আবার অ্যাডমিশনেও স্কিপ করে, কিন্তু এই অধ্যায়টা একটু যদি বুঝে পড়া যায় তাহলে এই ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। তো এই অধ্যায়ে বেশি কিছু জানতে হবে না, আজকে আমরা বেসিকটা আলোচনা করব, পরবর্তীতে আমরা ম্যাথ কোনো ইনক্লুড কিছু নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট বেসিকটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে স্থিতিস্থাপকতা কি। আচ্ছা, আমি ধরলাম এটা কোনো একটা বস্তু, এটাও একটা বস্তু, দুইটা দুই রকম জিনিস। ধরে নিলাম এটা হচ্ছে বাঁশ, ঠিক আছে? এটা হচ্ছে বাঁশ আর এটা হচ্ছে লোহা, ঠিক আছে? এখন আমি এই বাঁশটা যদি আমি বাঁকাতে বাঁকাতে এই পর্যায়ে নিয়ে যাই, এক পর্যায়ে এটা কিন্তু ভেঙে যাবে, তাই না? আর এটা এটা কি ভাঙবে? লোহা কি ভাঙবে? লোহা কিন্তু ভাঙবে না, ঠিক আছে? লোহা ভাঙবে না, লোহা বেঁকে যাবে, একদম এই পর্যায়ে এসে সে বেঁকে যাবে, কিন্তু সে ভেঙে যাবে না, কিন্তু বাঁশ ভেঙে যাবে। তাহলে স্থিতিস্থাপকতাটা কি আসলে? স্থাপকতা এই ব্যাপারটা কি আসলে? এটা হচ্ছে নরম হওয়ার ক্যাপাবিলিটি, ঠিক আছে? তার মানে যেই জিনিস যত নরম সেটা তার স্থিতিস্থাপকতা তত বেশি, ঠিক আছে? আর পূর্ণ দৃঢ় বস্তু মানে ধরো কোনো একটা বস্তু আছে, ধরো এটা কাঁচ, এটা কাঁচ, ঠিক আছে? এই কাঁচটা যদি আমি এখন বাঁকা করি, এক পর্যায়ে এটা কিন্তু কোনো বাঁকা হবে না। এটা বাঁকা হবে? এটা বাঁকা হবে না, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা ভেঙে যাবে। যেগুলা ভেঙে যায় সেগুলাকে আমরা বলবো পূর্ণ দৃঢ় বস্তু। যেগুলা ভেঙে যায় সেগুলা কি? সেগুলা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, ঠিক আছে? যেগুলো ভেঙে যায় সেগুলো পূর্ণ দৃঢ় বস্তু, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে তোমার ভেঙে আবার নিজের অবস্থানে ব্যাক চলে আসে, ধরো এটা একটা রাবার, কি বললাম? এটা হচ্ছে রাবার। এই রাবারটা যখন আমি হচ্ছে বাঁকাবো, এটা এই পর্যায়ে আমি বাঁকাইলাম, হ্যাঁ, এটা আবার কিন্তু এই অবস্থানে আবার ফিরে আসবে। তার মানে যেগুলো ফিরে আসে, ঠিক আছে, মানে তার অবস্থার পরিবর্তন করার পরে সে তার আগের জায়গায় ফিরে আসছে, সেগুলোকে আমি কি বলবো? সেগুলোকে আমি বলবো হচ্ছে পূর্ণ কি? স্থিতিস্থাপক বস্তু, ঠিক আছে? যেগুলো ফিরে আসে সেগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক স্থাপক বস্তু, ঠিক আছে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আশা করছি এতটুকু ক্লিয়ার হয়েছে, হ্যাঁ? ওকে, খুবই সুন্দর। তাহলে আমরা একে একে একটা একটা করে টপিকের মধ্যে আমরা ঢুকে যাই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের যে প্রথম টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে পীড়ন। পীড়ন কি আসলে বলো তো? পীড়ন নামটা কি? পীড়ন কোত্থেকে আসছে? পীড়ন মানে আমরা এভাবে মনে রাখবো, পীড়ন মানে হচ্ছে চাপ, ঠিক আছে? পীড়ন মানে এক কথায় চাপ, মানে আমি কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন করব, সেটাই তো আমার হচ্ছে পীড়ন হবে নাকি? মানে পীড়ন হচ্ছে চাপ, এগুলো মানে একই রকম। ধরো একটা ক্ষেত্রফল আছে, ধরো এটা হচ্ছে একটা তোমার বস্তু, ঠিক আছে? এই বস্তুটা আমি নিয়েছি। এখন এই বস্তুটাকে যদি আমি এই দিকে একটা বল প্রয়োগ করি, ধরো এই দিকে আমি একটা বল প্রয়োগ করলাম, তাহলে কি এই বস্তুটা এই দিকেও একটা বল প্রয়োগ হবে না? মানে ভিতরে একটা কি বস্তুর মধ্যে একটা বল প্রয়োগ হবে। আমি এইদিকে একটা বল প্রয়োগ করেছি, আর এই যে বস্তুর হচ্ছে প্রস্থচ্ছেদ, এই ধরো এটা লোহা, ঠিক আছে? এটা কি? এটা লোহা। এই যে বস্তুর এই প্রস্থচ্ছেদ, এটা কি? এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই কি না? তাহলে কি এতটুকু এই প্রস্থচ্ছেদের পরিবর্তন হবে না যখন আমি এটা এদিকে টানবো? ধরো এই লোহাটাকে আমি এদিক বরাবর টানছি, তার মানে এই মোটা লোহা কি আস্তে আস্তে চিকন হয়ে যাবে না? এটা এরকম হয়ে যাবে না এক পর্যায়ে যায়? মানে কি এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো এটা 2 মিটার ছিল, 2 মিটার স্কোয়ার, এটা এখন 1 মিটার স্কোয়ার হয়ে গেছে। আমি এত বড় টেনেছি, এটা টেনে কি লম্বা করেছি, ঠিক আছে? তখন কি এটার অবস্থার পরিবর্তন ঘটেছে। এতটুকু কি বোঝা গেছে? এই অবস্থার পরিবর্তন ঘটেছে। অবস্থার পরিবর্তন যে ঘটার ব্যাপারটা, এটা যদি বোঝা যায় তাহলে আমি পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমি এই বরাবর একটা বল প্রয়োগ করার ফলে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে পরিবর্তনটা ঘটলো, এটা কিন্তু পুরো বস্তুটার উপরে পরিবর্তন ঘটেছে, তাই না? এখানে এই এক প্রকার চাপ অনুভূত হয়েছে। কি চাপ অনুভূত হয়েছে? এই চাপের নামই হচ্ছে পীড়ন, ঠিক আছে? এভাবে মনে রাখবা, পীড়ন মানে কি? প্যারা, ঠিক আছে? পীড়ন মানে প্যারা। আর যে প্যারা দেয় সে কি? চাপ দেওয়া, প্যারা দেওয়া একই ব্যাপার না? ওকে, আসলে এই জিনিসটা তোমাদের বোঝা উচিত। ওকে, আশা করছি বোঝা গেছে, ঠিক আছে? তাহলে আমরা এখন বিকৃতি বিষয়টা বুঝবো, ঠিক আছে? কিন্তু পীড়নটাকে আমরা কিভাবে লিখতে পারি? পীড়নটাকে তুমি প্রকাশ করতে পারো এইভাবে, যে রো দিয়ে প্রকাশ করো, বা তুমি পি দিয়ে প্রকাশ করতে পারো। পি দিয়ে প্রকাশ করা বেটার। পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এফ হচ্ছে তোমার কি? যতটুকু তুমি বল প্রয়োগ করলা, তাই না? যতটুকু বল প্রয়োগ করলা। আর এ কি?
এ হচ্ছে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। তাহলে এই পীড়নের কি একক, একক কি হবে বলো তো? পীড়নের একক পি সমান সমান যদি এফ বাই এ হয়, তাহলে এফ এর ভ্যালু কত? এফ হচ্ছে নিউটন আর এ হচ্ছে তোমার মিটার স্কোয়ার, তাহলে এর একক কি হয়? নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তোমার একক। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে দেখো তোমার এটার মাত্রা কি হবে বলো তো? এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে এম এল ইনভার্স 1/t2, এটা হচ্ছে পীড়নের মাত্রা। আশা করছি বোঝা গেছে। এই যে পীড়ন, এই পীড়ন হচ্ছে তোমার কি? স্কেলার রাশি, স্কেলার রাশি। আবার তোমার চাপও কি? চাপও কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে? চাপও স্কেলার রাশি, এগুলা মাথায় রাখতে হবে। ওকে, এবার আসো আমরা বিকৃতি নিয়ে একটু আলোচনা করি। বিকৃতি আসলে ব্যাপারটা কি? বিকৃতির যে ব্যাপারটা, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো ধরো এটা একটা রড, হ্যাঁ, এটা একটা লোহা। এই লোহাটাকে আমি যখন এই বরাবর কি টানছি, একটা বল প্রয়োগ করছি, এখানকার তার একটা ক্ষেত্রফল আছে, তাই না? ক্ষেত্রফল আছে, আমি এটাকে কি করছি? টানলাম। এখন দেখো তো, এটা যখন আমি টানবো একটু পরে কি এটার অবস্থার পরিবর্তন হয়ে যাবে না? এই অবস্থার কি পরিবর্তন হয়ে যাবে না? এই বরাবর টানছি, তখন দেখো এটা কি এতটুকু বৃদ্ধি পাইছে না? যদি দেখি যে এখানকার অবস্থা এরকম ছিল আগে, মানে এই এত বড়, এই লোহাটা এত বড় ছিল, এই লোহাটা আগে এত বড় ছিল, এখন এই এতটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে? কতটুকু বৃদ্ধি পাইছে? এখান থেকে শুরু করে এতটুকু সে কি পাইছে? বৃদ্ধি পাইছে, তাই না? এতটুকু সে বৃদ্ধি পাইছে। এই যে বৃদ্ধি পাওয়াটুকু, এটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করব, আর এই টোটালটাকে আমরা একটা বড় হাতের এল দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো তো বিকৃতি মানে কি? বিকৃতি মানেটা কি আসলে? বিকৃতি মানে হচ্ছে অবস্থার পরিবর্তন বা অবস্থার চেঞ্জ ঘটে যাওয়া, ঠিক আছে? অবস্থার চেঞ্জ, ঠিক আছে? চেঞ্জ, এই অবস্থার পরিবর্তনটাই বিকৃতি, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি? বিকৃতি সমান সমান আমি লিখতে পারি যে যতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু এল পরিমাণ পরিবর্তন হয়েছে, আর আগে কত ছিল? এল, তাহলে বিকৃতি সমান সমান লেখা যায় ছোট হাতের এল বাই এল, ঠিক আছে? এটা সমান সমান বিকৃতি লেখা যায়। এখন দেখো এটাও মিটার, এটাও মিটার, তাই না? এটাও মিটার, এটাও মিটার, তাহলে আলটিমেটলি এটার কি কোনো একক থাকছে বলো তো? এটার কি কোনো একক আছে? তাহলে কি বিকৃতির একক নেই, ঠিক আছে? বিকৃতির একক নেই, এটা আমরা বুঝলাম। ওকে, বিকৃতির কোনো একক নেই। তাহলে এই বিকৃতি আমরা শিখলাম, আমরা পীড়ন শিখেছি, বিকৃতি শিখেছি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি যে তোমার ইয়ং এর গুণাঙ্ক আমরা পড়ছি না, মানে মানে কিভাবে আমরা এই সূত্রটা প্রতিপাদন করব, এতটুকু আমি বুঝাইলাম যে তোমার দৈর্ঘ্য কিভাবে থেকে কি নিতে হয়। এই যে এল, এই এল মানে কিন্তু এই টোটাল এলটা না, আমি আবারও বলছি, এই এল মানে এই টোটাল এলটা না। এই এল মানে যতটুকু পরিবর্তন হয়েছে, তার মানে ধরো বললো যে এইটার হচ্ছে তোমার লেন্থ হচ্ছে 1 মিটার, ঠিক আছে? এখন 1 মিটার, এটা বললো যে তোমার এটার পরবর্তী হচ্ছে 1.05 মিটার হয়েছে, ঠিক আছে? এত হয়েছে এরকম বললো, তার মানে ধরো এতটুকু হয়েছে সে, তার মানে এতটুকু তার পরিবর্তন, এতটুকু সে বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে? 0.05, ঠিক আছে? 0.05 এত মিটার সে বৃদ্ধি পাইছে। তাহলে ছোট হাতের এল কত? 0.05, এটা হচ্ছে আমার ছোট হাতের এল। আশা করছি বুঝা গেছে এবার এই জিনিসটা, ঠিক আছে? তখন তাহলে তুমি বুঝবা যে ইয়ং এর গুণাঙ্ক। এখন আমরা চলে যাব ইয়ং এর গুণাঙ্কটা কি। দেখো ইয়ং এর গুণাঙ্কটা আসলে কি, দেখো এই জায়গায় তুমি একটু লক্ষ্য করো যে ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্কটা আসলে কি? দেখো আমরা যদি y দিয়ে ইয়ং এর গুণাঙ্ক প্রকাশ করি, ইয়ং এর গুণাঙ্ক মানে যতটুকু পীড়ন ঘটেছে, ঠিক আছে, এবং যতটুকু কি বিকৃতি ঘটেছে, ঠিক আছে, এই দুইটাকে আমরা বলতে পারি। তাহলে পীড়ন মানে আমরা কি পাইছি? f বাই a, আর বিকৃতি কি পাইছি? ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে এই দুইটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, তাহলে y সমান সমান আমি এরকম লিখতে পারি fl বাই al, এটা লিখতে পারি না? এটা লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার ইয়ং এর গুণাঙ্কের সূত্র, ঠিক আছে? ওকে ফাইন। যদি মানে ইয়ং এর নির্দিষ্ট মান আছে, মানে কিছু মান আছে, এগুলাও আমাদের দেখা মানে আমরা দেখলে এটা বুঝে যাব, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে আমার ইয়ং এর গুণাঙ্ক, তারপরে হচ্ছে তোমার পীড়ন, বিকৃতি, এই বেসিকটুকু যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি অনেক কিছু মানে লিখে ফেলতে পারবা, ঠিক আছে? এই অধ্যায়টা কঠিন কিছু না। এখন দেখো আমাদের বিকৃতির মধ্যে আমরা যেটা দেখলাম, ওইটা কি দেখলাম? ওইটা দেখলাম দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? দৈর্ঘ্য বিকৃতি, আমরা দৈর্ঘ্য বিকৃতি দেখেছি। তাহলে আয়তন বিকৃতি কি হবে? আয়তন বিকৃতি, ধরো আমার হচ্ছে একটা পাত্রে পানি আছে, ভি পরিমাণ হচ্ছে আয়তন আছে, হ্যাঁ, এবং আয়তনের পরিবর্তন ছোট হাতের ভি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আয়তন বিকৃতি কত হবে? আয়তন বিকৃতি
আয়তন বিকৃতি কত হবে আয়তন বিকৃতি, সেটা হবে যতটুকু ছিল এবং তোমার যতটুকু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার আয়তন বিকৃতি। এবং যদি আমি বলি পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি মানে কি বলো তো ভাইয়া? পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে তোমার পার্শ্ব মানে এই যে একটা রড, এই রডের কি একটা নির্দিষ্ট ব্যাস আছে না, এই ব্যাসটা যদি আমি ডি দ্বারা প্রকাশ করি, ধরো ডি দ্বারা ব্যাসটা প্রকাশ করলাম, ঠিক আছে, মানে এই যে আমার একটা রড এখান থেকে এতটুকুর যে দূরত্ব, এটাকে যদি আমি ডি দ্বারা প্রকাশ করি এবং এর যখন আমি এটাকে এফ বলে টানলাম, তখন এটা কি চিকন হয়ে গেল না, এমন ভাবে চিকন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এই যে তোমার পরিবর্তন হয়েছে, এটাকে আমি যদি ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি, তাহলে পার্শ্ব বিকৃতি কি হবে? আগে যা ছিল ডি এবং এখন যা হয়েছে ডি, তাহলে পার্শ্ব বিকৃতি হচ্ছে এইটা, আয়তন বিকৃতি হচ্ছে এইটা। তো এগুলাই কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে। তো এগুলা যদি জানা থাকে তাহলে খুব ভালো, আর যদি না জানা থাকে তাহলে আরো ভালো। ক্লাসটা ভালোভাবে দেখবা, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবা, এবং আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এত দূর পর্যন্ত আসো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।